ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমি অলরেডি সেট 1 আর সেট 2 আপলোড করেছিলাম। তোমরা আশা করি ওগুলো সব সলভ করেছো, খাতায় লিখে নিয়েছো। সেট 3 নিয়ে আজকে এসেছি। তো চলো সেট 3 তে প্রশ্নগুলো আমরা দেখে নিই, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, যখন 10 কিলোগ্রাম ওজনের একটা বস্তুকে মাটি থেকে 7 মিটার উচ্চতায় তোলা হবে তখন তার মধ্যে কত শক্তি সঞ্চিত হবে? যখন তুমি কোনো একটা বস্তুকে যখন তুমি মাটি থেকে কিছুটা উচ্চতায় তুমি যখন তুলবে তখন তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। তো আমরা জানি স্থিতিশক্তির যে ফর্মুলা, সেটা দেখো এখানে একটা হিন্টস দেওয়া আছে, mgh, m × g × h। ঠিক আছে? তো এখানে দেখো এম জি আর এইচ এর ভ্যালু দেওয়া আছে, তো উত্তর হয়ে যাবে 686 জুল। ওকে, কারণ শক্তির একক হচ্ছে জুল। নেক্সট প্রশ্ন দেখো, একটা বলকে উপরে ছুড়ে দেওয়া হলো, 50 মিটার উপরে উঠে সেটা আবার হাতে ফিরে এলো। এই ক্ষেত্রে কিন্তু বলের কোনো সরণ হলো না, তাই উত্তর হবে মোট সরণ হচ্ছে 0। 3 নম্বর দেখো, সূচিছিদ্র ক্যামেরায় একটা বস্তুটিকে ছিদ্র থেকে তুমি যখন দূরে সরিয়ে নেবে তখন প্রতিকৃতি আগের তুলনায় কি হবে? আগের তুলনায় কিন্তু তোমার ছোট হবে। ঠিক আছে? নেক্সট, চাঁদের বলয় গ্রহণ কেন হয় না? কারণ পৃথিবীর প্রচ্ছায়া শুধুমাত্র চাঁদের কক্ষপথকে ছাড়িয়ে যায়। ওকে, সেই জন্য কিন্তু চাঁদের বলয় গ্রহণ হয় না। বেলুন কেন উপরে ওঠে? আমরা জানি যে বেলুনের ওজন বায়ুর প্লবতার ওজনের চেয়ে কিন্তু কম, সেই জন্য বেলুন আকাশে উপরে উঠে যায়। নেক্সট প্রশ্ন 6 নম্বর দেখো, গরমকালে কোনো একদিন, দেখো এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আসতেই পারে। ঠিক আছে? তো তোমরা বেসিক্যালি কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে, এবং এটা যেহেতু অলিম্পিয়াড পরীক্ষা, এই ধরনের প্রশ্ন 2-3টে আসতেই পারে। গরমকালে কোনো একদিন উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করছে বলে মনে হয়, এবং তাতে বিভিন্ন গাড়ির প্রতিবিম্ব কি হয় দেখা যায়। এটা দেখার কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে? নেক্সট 7 নম্বর প্রশ্ন, এম ভর ও ভি বেগ বিশিষ্ট একটা বস্তুর ভর অর্ধেক করা হলো ও বেগ দ্বিগুণ হলো। এই ক্ষেত্রে দেখো গতিশক্তি কি হবে? দেখো আমরা জানি গতিশক্তির ফর্মুলা ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাই তো? এখন বলছে ভর অর্ধেক করা হলো আর বেগ দ্বিগুণ হলো। ধরো পরবর্তী যে গতিশক্তি ধরে নিলাম আমরা E1। তাহলে E1 কি বলেছে দেখো, বলছে ভর আমি অর্ধেক করে নিয়েছি, তাহলে হাফ ইন্টু ভর m/2 হচ্ছে। ওকে, আর গতিশক্তি যেহেতু দ্বিগুণ করছি মানে 4v² হবে, 4 × v²। তাহলে দেখো এই 2 2 আর এই 4 তো কাটা চলে যাবে, উত্তর হয়ে যাবে E1 ইকুয়াল টু, তাহলে কি হলো, E1 হলো তোমার m × v/স্কোয়ার। তাহলে আগে ছিল হাফ অফ mv², এখন হচ্ছে mv², তার মানে কি ডবল হয়ে গেল, দ্বিগুণ হবে, তাই না? তার মানে গতিশক্তি কি হয়ে যাবে তোমার, দ্বিগুণ। কারেক্ট? নেক্সট 8 নম্বর, কলকাতা থেকে তুমি এমন একটা গ্রহে গেছো যেখানে গিয়ে নামলে যার মহাকর্ষীয় বল পৃথিবীর অভিকর্ষ বলের 2/3 গুণ। তাহলে কলকাতায় তোমার ওজন যদি 60 হয়, তাহলে ওই গ্রহে তোমার ওজন কত হবে? তো ওই গ্রহে আমার ওজন হবে 60 ইন্টু কি হবে, 2/3। তাহলে কত হচ্ছে তোমার, ইকুয়াল টু 40। দেখো তোমরা এরকম জানো যে চাঁদে গেলে পরে আমাদের ওজনটা কিন্তু 1/6 হয়ে যায়, তাই না? পৃথিবীর মহাকর্ষ বলে কিন্তু 1/6 হয়ে যায়। তো সেম ভাবে তোমার যেটা দেওয়া থাকবে তোমরা এভাবে ক্যালকুলেট করে নেবে। এখানে কিন্তু 40 কেজি উত্তর হচ্ছে, মানে অপশন বি। নেক্সট, বিনা বাধায় অবাধে পতনশীল বস্তু নিচে পড়ার সময় 1 সেকেন্ডে m মিটার পড়লে 2 সেকেন্ডে কত পড়বে? দেখো এটা উত্তর হয়ে যাবে 4m মিটার। ওকে, তোমরা করে নেবে। 10 নম্বর, একটা ওজন মাপার যন্ত্রের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই প্রশ্ন আমি আগেও আমার অন্য ভিডিওতেও কিন্তু দেওয়া আছে। স্প্রিং তুলাটির পাট 60 কেজি ওয়েট হলে ওই ব্যক্তি তুলা থেকে বাইরে লাফ দিল, সেক্ষেত্রে কি হবে? প্রথমে তোমার বাড়বে, তারপর কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, নেক্সট, 1 কিলোগ্রাম চিনি কোথায় কিনলে লাভজনক হবে? দেখো, চিনিটা আমার সেখানে লাভজনক হবে যেখানে আমি কম টাকায় বেশি জিনিস পাবো, তাই তো? তার মানে নিরক্ষরেখায় তুমি যদি যাও, নিরক্ষরেখায় গেলে যেটা হয় সেটা হচ্ছে, নিরক্ষরেখায় আমরা জানি যে বস্তুর ওজন কিন্তু অনেক কমে যায়। ঠিক আছে? তাহলে তুমি যদি নিরক্ষরেখায় যাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কম টাকায় কিন্তু বেশি চিনি পাবে, সেই জন্য নিরক্ষরেখায় যাওয়াটা লাভজনক। ওকে, 12 নম্বর, পৃথিবী যদি ওর অভিকর্ষ হারায় তাহলে কোনো বস্তুর বেলায় তোমার কি হবে? দেখো, পৃথিবী যদি পৃথিবী যদি অভিকর্ষ হারায়, ঠিক আছে,
তাহলে যেটা হবে সেটা হয়ে যাবে তোমার, দেখো ভার শূন্য হবে কিন্তু ভর নয়। ঠিক আছে? কারণ ভার মানে আমরা জানি ওজন, ওজনটা হয়তো শূন্য হয়ে যাবে, কারণ পৃথিবীর তো সেক্ষেত্রে অভিকর্ষ হারাচ্ছে মানে কোনো মহাকর্ষ বল নেই, কিন্তু ভর থাকবে। ওকে। 13 নম্বর, একটা টিয়া পাখি একটা তারের খাঁচার মেঝেতে বসে থাকা অবস্থায় একটি ছেলে ওটি বহন করছিল। পাখিটি উঠতে শুরু করলো, তাহলে বালকটি কি অনুভব করবে? বালকটি কিন্তু দেখো হালকা অনুভব করবে। ঠিক আছে, 13 বি হবে। 14 নম্বরের প্রশ্ন, জল মাটির মধ্যে চুঁয়ে গিয়ে জমে কঠিনে পরিণত হয়। কঠিনে যখনই পরিণত হবে এর ফলে কি হবে? মাটির কিন্তু ফাটল ধরবে, মানে আলগা হবে। ঠিক আছে। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, উচ্চ বিভবযুক্ত বিদ্যুৎ পরিবাহী তারে একটা পাখি বসলে পাখিটি কি হবে? বাস্তবিক কিন্তু কিছুই হবে না। তার কারণ হলো দেখো, পাখি যখনই বসে, যদি একটা তারের উপর বসে, একটা তারের উপর ধরো ওর দুটো পা আছে, সেই ক্ষেত্রে একই তারে সেম বিভব প্রভেদ, তাই তো? তার মানে কিন্তু পাখির কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি দুটো তারে বসে, দুটো ভোল্ট, এই এখানকার যে ভোল্টেজটা আর এখানকার ভোল্টেজটা আলাদা হবে, সেই ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে পাখির পক্ষে। ওকে। তাহলে সে কিন্তু শক অনুভব করবে না। কিন্তু যদি একটাই তারে বসে তাহলে কিন্তু বাস্তবিক কিন্তু কোনো কিছুই হবে না। ওকে। 16 নম্বরের প্রশ্ন, তড়িৎ আধান পরিমাপ করার যন্ত্রটির নাম কি? তড়িৎ আধান কিভাবে পরিমাপ করে? দেখো, তড়িৎ আধান পরিমাপ করে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে। ওকে। 17 নম্বর, তড়িৎচুম্বক তৈরির ক্ষেত্রে চৌম্বক পদার্থের উপর জড়ানো তারের পাক সংখ্যা যদি তুমি কমিয়ে দাও, তাহলে তড়িৎচুম্বকের শক্তিটা কি হবে? তুমি যদি পাক সংখ্যাটাতে যদি কমিয়ে দাও, তাহলে কি হবে দেখো, তাহলে কিন্তু তড়িৎ চুম্বকের শক্তিটা কিন্তু হ্রাস পাবে। মানে যত তুমি পাকটাকে বাড়াবে তত ওর শক্তিটা বৃদ্ধি পায়, তড়িৎ চুম্বকের শক্তিটা বৃদ্ধি পায়। এখানে বলা আছে যে তুমি পাক সংখ্যাটা কমিয়ে দিচ্ছ, কমালে কি হবে? তড়িৎ চুম্বকের শক্তিটাও কিন্তু হ্রাস হ্রাস পেয়ে যাবে। ওকে। নেক্সট, 18 নম্বরের প্রশ্ন দেখো, কুড়ি বিন্দুটা কি? তোমরা বইতে এটা দেখে নেবে। কুড়ি বিন্দু হলো তোমার যে উষ্ণতায় একটা চুম্বক তার চুম্বকত্ব হারায়, তাকে বলা হয় কুড়ি বিন্দু। নেক্সট, 19 নম্বরের প্রশ্ন, তুমি আয়নায় তোমার ছবি দেখছো, ভালো কথা, হঠাৎ বৃষ্টির জল আয়নায় পড়ায় তোমার ছবি আবছা হয়ে গেল। এর কারণটা কি? আমরা অবশ্যই এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত দেখেই থাকি, তাই তো? যখনই আয়নায়, যখনই বৃষ্টির জলটা পড়লো, তখন কিন্তু আবছা হয়ে গেল, তার কারণ সেক্ষেত্রে কিন্তু আলোর প্রতিসরণ ঘটলো, তাই তো? সেক্ষেত্রে কিন্তু আলো কি হচ্ছে? প্রতিসরণ ঘটলো, মানে জলটা তোমার হচ্ছে একটা বিভেদ তল হিসাবে এখানে কাজ করে, তাই না? সেই জন্য কি হলো? এটা আবছা হয়ে গেল। নেক্সট, 20 নম্বরের প্রশ্ন, একটা বস্তু একটা সমতল দর্পণ থেকে 4.5 সেন্টিমিটার দূরে রাখা আছে। ওই বস্তুটি এবং তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? খুব ইজি প্রশ্ন। 9 9 সেন্টিমিটার হবে, কারণ বস্তু থেকে আয়নার দূরত্ব, মানে সমতল দর্পণের দূরত্ব 4.5, আবার সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 4.5, তাহলে যোগ করলে 9 সেন্টিমিটার। 21 নম্বরের প্রশ্ন, যদি একটা তারকে টেনে দৈর্ঘ্যে 3 গুণ করা হয়, তাহলে এর রোধ কত হবে? দেখো, রোধ এক্ষেত্রে কিন্তু 9 গুণ হবে। দেখো, রোধ যে আছে, রোধ আর ইজ ইকুয়াল টু দেখো, এটাকে রো বলে, রো মানে হচ্ছে রোধাঙ্ক, রো ইন্টু L/A। এটা হলো ফর্মুলা, রোধ বের করার ফর্মুলা। কোনো একটা তারের রোধ বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এখন তুমি তারকে টেনে দৈর্ঘ্যে তুমি দ্বিগুণ করলে, ঠিক আছে? এবার দেখো, রোধকে তুমি যদি দৈর্ঘ্যে তুমি দ্বিগুণ করো, তাহলে যেটা হবে, তো এক্ষেত্রে কি হবে দেখো, এলটা তো তোমার 3 গুণ হলো দৈর্ঘ্যটা, কিন্তু আর এই যে এরিয়াটা, মানে ক্ষেত্রফল, এটাও কিন্তু A/3 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, যেহেতু তুমি দৈর্ঘ্যে তুমি আহ, যেহেতু তুমি 3 গুণ টেনেছো, তাহলে এখানে এখানে তুমি 3L, এখানে উপরে আছে 3L, আর A/3 মানে কত হয়ে যাবে? A/3 উপরে চলে যাবে, তাই তো? মানে 3A/A, হ্যাঁ, মানে থ্রি বাই এ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কত হবে তোমার? 9, মানে উত্তর হয়ে যাবে 9 গুণ। ওকে, এটা হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, 22 নম্বরের প্রশ্ন, একটা কোষের বিভব প্রভেদ কি হবে? একটা কোষের বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা কিন্তু কম হয়। ঠিক আছে, তড়িৎচালক বল অপেক্ষা কিন্তু বিভব প্রভেদটা কম হয়। 22-এর C। 23 নম্বরের প্রশ্ন দেখো, কোনো মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মির আপতন কোণ 20 ডিগ্রি। একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে, আপতন কোণ 20 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 55 ডিগ্রি। তাহলে রশ্মিটির চ্যুতি কত হবে? এক্ষেত্রে দেখো, উত্তর এটার হবে যে তোমার 35 ডিগ্রি হবে।
চলো এটাকে এবার করে একবার আমরা দেখি। ধরো এই হচ্ছে আমার একটা মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে? এবার আলোক রশ্মি ধরো এইভাবে আমার পড়লো, ওকে, পড়ে রশ্মিটা এরকম বেঁকে গেল। হুম। তো যদি বেঁকে যায় তো বলেছে বলছে আলোক রশ্মি আপতন কোণ 20 ডিগ্রি, মানে এইটা হচ্ছে আমার 20, এটা হলো আমার 20, আর প্রতিসরণ কোণটা 55 ডিগ্রি, এটা হচ্ছে 55, ওকে। দেখো যদি রশ্মিটা না বেঁকতো তাহলে ও তো এই সোজা পথে যেত, তাই না? তাহলে বেঁকে গেল। তাহলে দেখো এইটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন ধরি, যদি এটাকে স্ট্রেট লাইন ধরি, আচ্ছা, এই কোণটা তার মানে এই এই যে কোণটা আছে বেসিক্যালি, এটা আমরা যখন আমরা প্রতিফলন যখন আমরা করি, ঠিক আছে, প্রতিফলনের ক্ষেত্রে এই আপতন কোণ আর প্রতিফলন কোণটা আমার সেম হয়, কিন্তু এখানে আমার প্রতিসরণ হচ্ছে। তো এইটা যদি আমার 55 ডিগ্রি হয়, দেখো, তাহলে এই এই যে স্ট্রেট লাইনটা আছে, ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার এটা তো অভিলম্ব। তা যদি এটা অভিলম্ব হয়, দেখো এটা যদি 55 হয় তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি করলে কত হচ্ছে, 35 ডিগ্রি। তাহলে আমার চ্যুতিকোণ হয়ে যাবে হলো 35 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার চ্যুতিকোণ, ওকে। তোমরা যদি স্টিল যদি না বোঝো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সলভ করবে, ঠিক আছে? ওকে। তাহলে আচ্ছা দেখো এখানে একটা কারেকশন মনে হচ্ছে, সেটা হচ্ছে আমার কিন্তু এই এই টোটালটা তো 90 ডিগ্রি, ওকে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে, দেখো এই অ্যাঙ্গেলটা হলো আমার 55 ডিগ্রি। তাহলে আমার যে রশ্মিটা বেঁকেছে, এটা তো এই রশ্মিটা তো এইটা বেঁকেছে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার চ্যুতিকোণ, ঠিক আছে? তাহলে 35 ডিগ্রি হচ্ছে আমার চ্যুতিকোণ। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বরের প্রশ্নটা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব যদি আলো প্রতিসৃত হয়। কোথা থেকে প্রতিসৃত হয়? যদি কাঁচ থেকে বায়ুতে যদি প্রতিসৃত হয় তাহলে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ওকে। নেক্সট 25 নম্বরের প্রশ্ন, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ কিসের উপর নির্ভর করে? প্রয়োজনীয় তাপ তোমার সবকটির উপর নির্ভর করবে, মানে উপাদানের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর এবং ভরের উপর, এই তিনটের উপরে কিন্তু নির্ভর করবে, ওকে। তো এই ছিল আজকের 25টা প্রশ্ন। তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখেছো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যদি চাও, আহ, যারা যারা জয়েন করেছো তারা তো অবশ্যই সেখানে স্টাডি ম্যাটেরিয়াল এবং তারা এক্সামগুলো তোমরা দিচ্ছ। যারা জয়েন করোনি তারা যদি চাও জয়েন করতে পারো, ঠিক আছে? আমাদের এখানে একটা টেস্ট, অলরেডি বেশ কয়েকটা টেস্ট নেওয়া হয়েছে এবং আরো হয়তো নেওয়া হতে পারে আজকে বা কালকে। তো এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা আশা করি দেখেছো বা দেখবে। যারা দেখোনি তারা একবার দেখে নিও, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একবার লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। আশা করি তোমাদের আগামী রোববারের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা যাতে লেয়ার 1 ক্লিয়ার করতে পারো, এই শুভকামনা রইলো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।